হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। আজ আমি আবারও আপনাদের জন্য ব্যাক টু ব্যাক সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। আজকের ঘটনাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন বেশি কথা না বাড়িয়ে এবার ঘটনায় আসা যাক। আসুন শুরু করি। প্রথম ঘটনাটি 1970 থেকে 80 এর মধ্যে। আমাদের পুরাতন বাড়ি যমুনা নদীর একটা শাখা নদীর তীরে অবস্থিত। সেই বাড়ির পাশে একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল। মন্দিরের সাথে বিশাল একটা বড়ই গাছ ছিল। আমার বাপ চাচারা 5 ভাই 5 বোন। 3 নাম্বার বোন মানে আমার সেজো ফুফু দুপুরবেলা সেই বড়ই গাছে উঠছে বড়ই পাড়ার জন্য। তখন সেখানে ডাল রান্নার ঘ্রাণ আসছিল। ডালে বাঘার দিলে যেমন ঘ্রাণ আসে তেমন। আমার ফুফু গাছ থেকে নামতে গিয়ে সেই মন্দিরের ভেতর পড়ে যায়। পড়ে গেলেও খুব একটা ব্যথা পায়নি। সেখান থেকে বাড়ি আসার পর ফুফুর সেই রকম পেটে যন্ত্রণা শুরু হয়। সেই পেট ব্যথা সারে না, ননস্টপ ব্যথা। আমার দাদির একজন আত্মীয় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি এসে ঝাড়ফুঁক করে পানি পড়া দেন। সেটা খেয়ে আল্লাহর রহমতে ব্যথা সেরে যায়। পরে জিন হাজির করে জানা যায় সেখানে ডালখোর জিনেরা থাকে। ফুফু গাছ থেকে পড়ে গিয়ে নাকি জিনেদের ডালের পাতিল ফেলে দিয়েছিল। সেই জন্য রেগে গিয়ে তারা পেটে যন্ত্রণা দিয়েছিল। ঘটনা এই পর্যন্ত। আমার আব্বা বলে প্রায় দিনে দুপুরে সেই মন্দিরের ওখানে ডালের ঘ্রাণ পাওয়া যেত। সেই সময় আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিত কেউ ডাল রান্না করছে কিনা। কেউই ডাল রান্না করেনি তখন। সেই জায়গা এখনো আছে, কিন্তু মন্দিরটা নেই। নদী ভাঙনে বিলীন হয়ে গেছিল। এখন আবার সেই জায়গা জনবসতিতে ভরে গেছে। ডাল খেকো জিনদের ঘটনাটি এখানেই শেষ নয়। ফুফুর পেট ব্যথা সেরে যাওয়ার পর থেকে আমাদের পরিবার সেই জায়গার প্রতি একটু ভয় এবং অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত। মন্দিরটা নদীর ভাঙনে বিলীন হয়ে গেলেও জায়গাটি কোনোভাবে অন্য রকম অনুভূতি জাগাত। এরপরের ঘটনা 1985 সালের দিকে। আমার বড় চাচা, যিনি খুব সাহসী স্বভাবের ছিলেন, একদিন সন্ধ্যার সময় সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন দূর থেকে কার যেন ছায়া মন্দিরের পুরনো জায়গাটায় বসে আছে। সন্ধ্যার আলো আধারে চাচা ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু কাছাকাছি যেতেই দেখেন সেই ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে, যেন পুড়ে যাওয়া ডালের মতো। চাচা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসেন। পরদিন তিনি বিষয়টি বাড়িতে জানান। দাদি বিষয়টি গুরুত্ব দিয়ে আবার সেই বুজুর্গ আত্মীয়কে ডাকেন। বুজুর্গ ব্যক্তি আসার পর জানালেন জায়গাটি শুধু জিনেদের বাসস্থান নয়, বরং সেখানে একদল ক্ষুধার্ত ডালখোর জিনদের নেতা ছিল, যে এখনো রাগে ফুঁসছে। বুজুর্গ লোকটি জায়গাটি শুদ্ধ করতে এক বিশেষ রীতির আয়োজন করেন। তিনি সবাইকে বলেন একটি পাতিলে ডাল রান্না করতে হবে এবং তা ওই জায়গায় রেখে দিতে হবে। রাতভর সেটি ওখানে থাকবে। সকালে গিয়ে দেখা গেল পুরো পাতিল খালি, শুধু কিছু পোড়া চিহ্ন পড়ে আছে। সবাই ভাবল হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এখানেই মজা। এরপর থেকে পরিবারের কেউই আর ডাল খাওয়ার সময় ঠিকঠাক স্বাদ পেত না। যতই মশলা বা স্বাদ অনুযায়ী রান্না করুক, ডাল সব সময় পানসে লাগত। যেন সেই ডালখোর জিনেরা শুধু জায়গা নয়, তাদের ডাল খাওয়ার আনন্দও চিরতরে নিয়ে গেছে। দ্বিতীয় ঘটনা। এই গল্পটি নিছক গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উঠতি মাস্তান বহিমিয়ান, ধরাকে সরা জ্ঞান করা স্বভাবদোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা অন্যকে হে প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বাঁধে সময়ের প্রবাহে। শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসীর দলে নাম লিখিয়ে ফেলেছি। ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাধা ধর্ম বিশ্বাসীকে বীরত্বের জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্নছাড়া ভাব সবসময় কাজ করত, তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না।
কে শোনে কার কথা নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে। বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। জীবনযুদ্ধে যারা সফল সেই রকম কেউ আমার কাছে এলে একটি দক্ষ বোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছি। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাসও নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না। সবার মাঝেই মানবিক দোষগুণগুলি প্রত্যক্ষ করি। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরিউল্লেখিত বিষয়গুলির একটি সম্পর্ক আছে, তাই এই কথাগুলো বলতে হলো। আমার এক বন্ধু নাম রফিক। ক্লাস 5 থেকেই বন্ধুত্ব। বছর 2 হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়ালটা নেমে এসেছিল। মা 2 বোন 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকুরিতে লাগতে। ও মেট্রিক পাশ করে পাটকলের সুপারভাইজার হিসাবে ঢুকেছিল। আজও ওই একই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতিও নেই অবনতিও নেই। বোন 2টির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে যার যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোষ একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা। জিন ভূত এগুলির অসুস্থ কোনোটাই বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমুতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেয়ালে খামচাই জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম, ওকে আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। একটি হকি স্টিক ও টর্চলাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলা বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে। ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো। নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরেই শুরু হবে অত্যাচার। আমাকে আরো বলল, এমনিতে কোনো ভয় নেই, এ পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ করা ছাড়া। লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশটা ঘুরে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটাও আর রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই, যে বাতাসে তা টিনের দেয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এই কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম। আর অনাবর্ত মনে একটি প্রশ্নই উদয় হতে থাকলো, কারণ ছাড়া এটা ঘটতেই পারে না। কিন্তু করানটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছি, জুতোসই কোন উত্তরই খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথেই রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোষ আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করছে। তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর ক্ষেপে গিয়ে এসব করে, তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা করো, তাহলেই আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক ধ্যান দরবার করে। ওর বোনের স্বামীদের সাথে একটি আপসরফা এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূত আর ওদের জ্বালায়নি। বন্ধু, গল্পটা এখানে শেষ। ঘটনাটা আংশিক হলেও পুরো সত্য ঘটনা। তৃতীয় গল্প। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতে। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেরই হয়ে থাকে। যাই হোক, সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদু বাড়িতে।
আগেই বলে রাখি আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামে বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলা যত সুন্দর লাগে, কিন্তু রাতের বেলা হয়ে উঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিলোমিটার দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা দুই ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের আলোটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে এলো। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করত না, কারণ আর একটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সামনের কবরের দিক থেকে ভয়ানক জোরে খচখচ শব্দ হতে লাগলো। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টা দিকে দিলাম দৌড়। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা দুই ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা, কারণ যা বলল তার সারমর্ম এরকম যে তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো। সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না এই ঘটনাটা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল, আমরাও শুনেছি সব। তখন আমি আমার ভাইকে চুপ করিয়ে দিলাম এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলাম, কারণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম ঘটনাটি কি। তাই আজ এতদিন হয়ে গেছে, সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে আর কখনো বাড়ি ফিরিনি। বন্ধুরা, আমার গল্পটি এখানেই শেষ। আশা করি শ্রোতা বন্ধুদের গল্পটা শুনতে খুবই ভালো লাগবে। চতুর্থ গল্পটি আজকে আমার এক বন্ধু সজীবের কাছ থেকে শুনলাম। সে যেভাবে আমায় বলল, আমি সেইভাবেই আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরলাম। মাঝরাতে দরজায় করা নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে কানরে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু, আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য। এত রাতে সে চলে আসবে আমার বাসায়, সেটা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আই, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয় বাসার বাহির হতি না? এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ এক গাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? হ্যাঁ। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন তুই? আকাশ মৃদু হেসে বলল, না রে, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি? ভয় করছিল এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? সে বলল, বাড়ির বাহিরে। তার কথা শুনে আমি তাকে বললাম, কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নাই। আর বাহির করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। এরপর আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না।
কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে, বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বসে থাক, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। অনেক মানুষ, পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটিকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন আমার কানে কানে বলে যাচ্ছে, দোস্ত আম্মুকে বলিস আমি ভালো আছি, আর আম্মুকে বলিস আমি তোর সাথেই থাকবো সব সময়। বন্ধুরা, তারপর থেকে আকাশ আমার কাছেই আজও রয়ে গেছে এবং আজও অনেক বিপদ থেকে আমাকে বাঁচিয়ে চলেছে। জানি না এই গল্পটি শ্রোতা বন্ধুদের কেমন লাগবে। ভালো লাগলে পড়ে শুনিও। পঞ্চম ঘটনা, 31st নাইট। রোহান ও তার কয়েক ফ্রেন্ড মিলে রাত 2টা পর্যন্ত মজা করলো। এখন হলো ফেরার পালা। তারা মানুষ 7 জন, কিন্তু রিক্সা পেল 2টো। 2 রিক্সায় না হয় 6 জন হলো। কিন্তু রোহান, ফ্রেন্ডরা তাকে বলল, চল রোহান, এক রিক্সায় 4 জন উঠে পড়ি। রোহান বলল, না রে, তোরা যা, আমি আসতে পারব। চারিদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুরের মতো কিছু দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিক্সা দেখতে পেল রোহান। রোহান রিক্সা দেখতে পেয়ে বলল, ভাই হলে যাবেন? জি জামু। কত ভাড়া দিতে হবে? সে বলল 10 টাকা দিয়েন। রোহান আকাশ থেকে পড়ল। এত রাত, কোনো রিক্সা নেই, তবুও 20 টাকার জায়গায় 10 টাকা রিক্সা ভাড়া চাইল। যাই হোক, রিক্সায় চড়ে বসল রোহান। এই শুনশান নীরবতার মাঝে শুধু রোহান আর রিক্সাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাবার সময়েই রোহান কেমন যেন আটকে উঠল। সে যা দেখল সেটা অবিশ্বাস্য। দেখল রিক্সাওয়ালা উল্টো পায়ে প্যাডেল চাপছে। রিক্সাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতেই আবারও আটকে উঠল রোহান। এ কি দেখছে সে? কিভাবে সম্ভব? এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়ল। রিক্সাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না। তাকালে হয়তো দেখতে পেত। তার দিকে কেমন লোভী চোখে দেখছে রিক্সাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহান। সান্ত্বনার সুরে সাকিব রোহানকে বলল, তুই বরঞ্চ আজ রাতটা আমার রুমে থেকে যা। কথাটা মনে ধরল রোহানের। রাজি হলো সে। মধ্যরাতে রোহান আর সাকিব দুজনই ঘুমুচ্ছে। এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটল। চমকে উঠে জেগে গেল রোহান। সে ভীত স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টুমি করিস না তো। সকালে সূর্যের আলো চোখের উপর পড়তেই ঘুম ভাঙবে সাকিবের। কিন্তু ঘুম থেকে উঠার সাথে সাথেই আবার মূর্ছা গেল সে। বেলা 10টা। সাকিবের রুমের সামনে অগণিত ছাত্রের ভিড়। কারণ সাকিবের রুমে রোহানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ ঝুলছে, আর রোহানের কাটা মুন্ডুটা সাকিবের টেবিলের উপরেই রাখা। কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। অনেক দিনের বন্ধু ওরা, অনেক দিনের। ষষ্ঠম গল্প, আমি অজয় রহমান। আমার বাড়ি বাংলাদেশ, রাজশাহীতে। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে, এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা। বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল,
আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে, আর বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসল, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল সেটা এক কথায় অবিশ্বাস্য। আজানের সুর শুনে তার হুঁশ ফিরল। তখন সে গাছটির নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে সে আরো ভীত হয়ে পড়ল, এবং খুব দ্রুত পড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমুচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে? কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচন্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। তার কিছুদিন পরেই সে মারা গিয়েছিল। এই ঘটনার অনেকগুলো বছর কেটে গেছে। আজ এত দিন পর আপনাকে ঘটনাটা লিখে ফেললাম। ঘটনাটা সিলেক্ট হলে আপনার শ্রোতা বন্ধুদের পড়ে শোনানোর অনুরোধ রইল। সপ্তম গল্প, আমার নাম লুবান। আমি একটা ঘটনা বলছি, যেটা আমার নিজের চোখে দেখা। আমি তখন ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়ি এমন হবে। একদিন আমার ফুফু বাসায় বেড়াতে গেছিলাম। তাদের বাড়ি ছিল সাতক্ষীরার নগরঘাটা গ্রামে। তাদের গ্রামের পরিবেশটাই একটু অন্যরকম। কোনো কোনো জায়গা জুড়ে শুধুই বাঁশ বাগান, আবার কোনো জায়গায় শুধু আম কাঁঠাল লিচুর বাগান, আর ওই সব বাগানের মধ্যে দিয়েই ছিল যাওয়া আসার পথ। এবার আসি মূল কথায়। আমরা যেদিন বেড়াতে গেছিলাম, ওই দিন আমার একটা কাকুকে নিয়ে আমার ফুপা বাজারে গেছিল আমাদের জন্য বাজার করতে। ফুপা ওই দিন আমাদের জন্য মাছ, মুরগি, দই, পেঁয়াজি এসব কিনে কাকুকে সাইকেল দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তখন প্রায় সন্ধ্যা হয়েছে। কাকু সাইকেল নিয়ে আসছে ওই বাগানের মধ্যে দিয়ে। উনি যখন বাড়ির কাছে আসলো, তখন আমার ফুপুর যা দেখলো, কাকু সাইকেল নিয়ে পড়ে গেছে। আমরা সবাই যে দেখি কাকু কেমন যেন ব্যবহার করছে, একবার হাসছে আবার একবার কাঁদছে, আর শুধু বলছে সাইকেলে কে বসে আছে, সব খেয়ে ফেললো। আমার আম্মু তখন কাকুর গায়ে দোয়া পড়ে ফু দিতে লাগলো। তারপরও কাকু বলতে লাগলো, দেখো সাইকেলে কে বসে আছে। আমরা সত্যিই যে দেখলাম যে মাছ কিনে দিছিল, সেই মাছের মাথা নেই, পেঁয়াজি গুলো সব ব্যাগের ভেতর ছড়িয়ে আছে। পরদিন সকালে হুজুর ডেকে কাকুকে ভালোভাবে ফু দিতে নিয়ে যাওয়া হয়। তারপর তার মুখ থেকে আমরা শুনলাম, সে যখন আসছিল বাড়ির দিকে, তার সাইকেলের পিছনে অনেক ভারী কেউ বসেছিল, আর সে নাকি বাজারের ব্যাগের ভিতর হাত দিয়ে সবকিছু খেয়ে নিচ্ছিল। কাকু নাকি তখন তাকে বলেছে, কে তুমি? কিন্তু সে কোনো কথা বলেনি। তারপর কাকুকে বাড়ির সামনে এসে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কাকুকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকে কাকুর সঙ্গে আর কোনো কিছু ঘটনা ঘটেনি। আমার দ্বিতীয় ঘটনা, আমার আম্মু, নানু, নানি, দাদু দাদিদের মুখ থেকে শোনা কথা। আমি তখন অনেক ছোট। আমার আম্মু আমাকে নিয়ে তখন দাদু বাড়ি থাকতো। আমার দাদু বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাতে, আর আমার নানু বাড়ি পাইকগাছায়। তো আমার নানু বাড়ি থেকে দাদু বাড়ি আসতে গেলে তখন দুইটা নদী পার হয়ে আসা লাগতো, একটা বড় দল নদী আর একটা মানিকখালী নদী। তো এবারে আসি আসল কথায়। আমার ছোট খালামণি একদিন আমার দাদু বাড়ি আসছিল তাল নিয়ে। মানিকখালী নদী পার হওয়ার সময় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর ওই জায়গাটা তেমন ভালো ছিল না। আমার আন্টি বাড়ি এসেই কেমন করতে লাগলো। আমাদের বাড়ির সামনে ছিল খেজুর গাছ, সেই নিমিষেই খেজুর গাছে উঠে গেল। তারপর কাঁচা পাতা ইত্যান দিয়ে ছিঁড়ে ফেললো।
এরপর তাকে সবাই মিলে ধরে গাছ থেকে নামিয়ে আনা হয়। রাত অনেক হয়ে যাওয়ায় তখন কিছু করা যায়নি। রাতে আবার আমার খালা আমার দাদুকে গলা টিপে ধরছিল ঘুমের মধ্যে। তারপর সকালে হুজুর ডেকে আনা হয়। পরে জানা যায় যে আন্টির ঘাড়ে 3টা জিন ভর করেছে। তারপরে ভালো করে দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করা হয় এবং জিনদের তাড়ানো হয়। তারা চলে গেছে তার প্রমাণ হিসাবে তারা যাওয়ার সময় মাটির কলস মুখে নিয়ে গেছিল। আমার ঘটনাগুলি এখানেই শেষ হলো। লিখতে গিয়ে যদি কোনো বানান ভুল হয় তাহলে দয়া করে একটু ঠিক করে নেবেন। আর ঘটনাটি সিলেক্ট হলে আমাকে ট্যাগ করে জানাবেন। অষ্টম ঘটনা, কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হবার কারণে গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আনন্দ কিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। হাড়কাঁপা ঠান্ডা নিয়ে বই কিনা শেষ করলাম। আনন্দ কিল্লার এদিকেই যে এম সেন মলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবতেছি ওর সাথে দেখা করেই যায়। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবাহ প্রবল, অনেক শীত। আমার কথায় হার মানিয়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসি পাহাড়ে। বেশ নিরিবিলি জায়গা ওখানটা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডা দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা বলছে। এসব দেখে মনটা বেশ অন্য রকম ফুরফুরেই হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই। বুট বাদাম খাবার সাথে সাথে আরো বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলের মঞ্চে থাকা জায়গায় বসে কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি, চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ কেউ দেখছি তাদের নিজের নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আনন্দ কিল্লায় আসলাম। আমার বাড়ির রাস্তায় পড়ে কাজিরহাট, ভিতরের গলিতে 1 নম্বর কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরের বাস পাওয়া মুশকিল। আনন্দ কিল্লা জায়গাও দেখি থমথমে এলাকা। মনে একটা সংশয় হলো, অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাস যাচ্ছে না, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে পাওয়া যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজব চিন্তার বিষয়, সে আমার পাশে এসে বসে আছে। চিন্তার বিষয় যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20-21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয় অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার দেখি অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারার। ঠিকভাবে তাকালে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে,
হাতগুলা দেখতেই বা কি রকম, পুরা অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে, আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা, গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে চলতে চলতে সব যাত্রীরা নেমে গিয়ে কমে যায়। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনে দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি আমার আগে আমাকে ক্রস করে হাঁটা শুরু করেছে। আমার আগে সে হাঁটছে ভাবতেই পারছি না, সে এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে আমায়? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে বাসটা চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা যেন এবার অন্য রকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে, শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসছে, যেন দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আচারও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো, যা আমার জীবনে আগে ঘটেনি। কিন্তু মনে আমার এখনো একটা প্রশ্ন, মেয়েটি গেল কোথায়? আমার গল্পটা এতটাই, এরপর আর আমার সঙ্গে কোন কিছু ঘটেনি। নবম গল্প, শেকলের ঝন ঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে ও মাথা পুবের গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সবকিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য আর কোচিং করার জন্য। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই, তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে, এটাই তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে। আরো 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনানিটা হয়তো তার কল্পনা, অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল। তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটা কি, সেটা আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা, ঝন ঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2 জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর তারা দেখলো একটা মানুষ, যার সারা শরীর শিকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শিকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল, এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো।
কিছু দূর খোঁড়ার পরই ঠং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেল, আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শিকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল, গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমন ভাবেই শিকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝন ঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে? যদি তাই হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারত? আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান। 10 নম্বর ঘটনা। ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা। একদিন তাদের এলাকার এক জেলে শেখেরচর নামক স্থানে এক কবরস্থানের পাশের খালে মাছ ধরতে যায়। সেদিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়, তাই ছোট্ট ছেলেটাকে সাথে নিয়ে যায়। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, চারপাশে পৈশাচিক নীরবতা। এক সময় তারা দেখল খালের ওই পাশে দুজন আলেম টাইপের লোক তাদের ডাকছে খাল পার করে দিতে। তো জেলে তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। তারা বলে কবরস্থানে তাদের কাজ আছে এবং তারা কবরস্থানের পাশে মাছ ধরতে নিষেধ করে। কিন্তু জেলে তাদের কথা উপেক্ষা করেই মাছ ধরছিল। এক পর্যায়ে তাদের চোখ যায় কবরস্থানে। তারা দেখে ওই দুজন লোক কবরের একটা লাশকে বীভৎসভাবে খাচ্ছে, আর লাশের পচা গন্ধে চারপাশ ভরে আছে। তাদের দেখে ওই দুজন একটি মরা মানুষের অঙ্গ তাদের নৌকায় ছুঁড়ে মারে এবং তাদের খেতে বলে। এই দৃশ্য দেখে ছোট ছেলেটি জ্ঞান হারায়। জেলেও অনেক ভয় পায় এবং বাড়িতে ফিরে আসে। তো রাতে আর কারো সাথে এই ঘটনা শেয়ার করেনি। সকালে তাদেরকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি এখানেই শেষ। ঘটনাটি ছোট হলেও এটি একটি অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। জানি না শ্রোতাদের কি মতামত হবে। 11 নম্বর ঘটনা। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের গা ছমছমে অভিজ্ঞতা। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায়, তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেরা ওই সময়টাই বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনাটা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন, চল ঘুরিয়ে ফেরার পথ ধর। উনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা দুজনে লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক দূরে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখে অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে নৌকার ভেতর উকি দিয়ে চমকে উঠেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে একগাদা লাশ। পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনোমতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলীই নয়, আরো অনেক জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে। 12 নম্বর ঘটনা। সত্যি ঘটনা অবলম্বনে। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা। এই লোমহর্ষক ঘটনাটি ঘটে মামা সহ আরো একজনের সাথে।
তো মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নৌকা নহাটাতে পৌঁছলো তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধ হয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারিদিকে আশেপাশে কোনো বাড়িঘর নাই, তাছাড়া রাত বাজে 3টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেয়ে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40-45। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে কেঁদে ওঠে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছনে পেছনে যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছু দূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং তার বন্ধু যেয়ে দেখে পোটলার ভেতর একটা কাপড়ে ঢাকা ছোট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে উঠে যে, চল মহিলাটি আমরা সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়া উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ির পেছনে সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। সময় তখন রাত 3:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে। কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একই দৃশ্য দেখলো। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয় কাঁপতে লাগলো এবং তারা দুজনই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয় কাপড় দিয়ে লুকিং গ্লাস রেখে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে। কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনে মহিলাটি নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে দেখে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয় পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে খাচ্ছে। এইটা দেখে মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো 2 বার মহিলাটি দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হচ্ছে। তখন মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নাই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো সবকিছু কিছুই নেই। কিন্তু তারা তখন লক্ষ্য করে মামার যে বন্ধুটি গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিল সেই বন্ধুটির একটি পা নেই। তার মানে সে বাচ্চাটা রাতে যে পাটি চেবার ছিল সেই পাটি তার মানে মামার বন্ধুর ছিল। এইভাবে সেদিন মামারা ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। এখন তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করছে। মামার এখন অনেক বড় ব্যবসা। মামার বয়স হয়েছে তাই ব্যবসার কাজ ছেড়ে সে চাষবাস নিয়ে ব্যস্ত থাকে এখন। এবং মামার বন্ধুর তো একটা পা নষ্ট হয়ে গেছিল তাই সে বাড়িতে বসেই থাকে এবং ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম করে দিন যাপন করে যাচ্ছেন। বন্ধুরা, আজকের ঘটনাগুলি এখানেই শেষ হলো। আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এতটাই। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা ও টপিক নিয়ে। বিদায় বন্ধুরা।